হ্যালো বন্ধুরা, স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমেলস তার দ্বিতীয় ভিডিও এটা। তো এর আগের ভিডিওতে এপিথেলিয়াম টিস্যু পড়ানো হয়েছিল, তো এবার যে পড়ানো হবে সেটা হলো কানেকটিভ টিস্যু। তো এই ভিডিওগুলোতে এনসিআরটি যেটা আছে সেটা বাংলাতে এক্সপ্লেন করা হচ্ছে। তো যারা বাংলা মিডিয়ামে নিট দেবে তাদের জন্য ভিডিওগুলি অত্যন্ত জরুরি। তো ভিডিওগুলি দেখো। তো শুরু করা যাক। কানেকটিভ টিস্যু. Connective tissues are most abundant and widely distributed in the body of complex animals. যে জটিল শ্রেণীর যে প্রাণী আছে, কমপ্লেক্স অ্যানিমাল, যে মানুষ সহ অন্যান্য যে সমস্ত উন্নত প্রাণী আছে তাদের ক্ষেত্রে কানেকটিভ টিস্যুটা হচ্ছে সবচাইতে বেশি পরিমাণে পাওয়া যায় এবং দেহের সব জায়গাতেই ছড়িয়ে আছে। কারণ আমাদের দেহের প্রত্যেকটা জায়গাতেই পদার্থ, গ্যাস, অক্সিজেন দরকার, তারপর পুষ্টিদ্রব্য দরকার। আর কানেকটিভ টিস্যুই কী করে, এগুলোকে পরিবহন করে। তাই কানেকটিভ টিস্যুটা সর্বত্র ছড়িয়ে আছে এবং সবচেয়ে বেশি হচ্ছে এই কানেকটিভ টিস্যু। They are named connective tissue because of their special function of linking and supporting other tissue বা organ of the body. তো এদের নাম কানেকটিভ হওয়ার কারণ কি, যে এরা কানেকশন প্রদান করে। তাদের যে বিশেষ কাজ সেটা হলো কি লিঙ্ক করা, একটা কোষের সঙ্গে আরেকটা কোষের, একটা টিস্যুর সঙ্গে আরেকটা টিস্যুর, একটা অর্গানের সঙ্গে আরেকটা অর্গানের লিঙ্ক প্রদান করা এবং তাকে সাপোর্ট করা, তার কাজে সাপোর্ট করা, তার জন্য প্রয়োজনীয় যে সমস্ত পদার্থ সেগুলো পরিবহন করা, সেখান থেকে যে সমস্ত অপ্রয়োজনীয় পদার্থ আছে সেগুলোকে বের করে দেওয়া। তাহলে লিঙ্ক প্রদান করছে, কানেকশন প্রদান করছে এবং তাকে সাপোর্ট করছে, এবং এর জন্য এর নাম হচ্ছে কানেকটিভ টিস্যু। তাহলে কী করছে, কানেকটিভ হওয়ার নামকরণ হচ্ছে যে এদের লিঙ্ক করে এবং সাপোর্ট করে অন্যান্য টিস্যু বা অর্গানকে, দেহের অন্যান্য কলা বা অঙ্গের মধ্যে লিঙ্ক বা কানেকশন প্রদান করে এবং তাকে সাপোর্ট করে। দে রেঞ্জ ফ্রম সফট কানেকটিভ টিস্যু টু স্পেশালাইজড টাইপ। তো এরা বিভিন্ন রকমের হয়ে থাকে। এরা সফট কানেকটিভ টিস্যু আছে, স্পেশালাইজড বিভিন্ন রকমের স্পেশাল বা বিশেষ টাইপের আছে, যেটা একটু পরেই পড়ব। তো হুইচ ইনক্লুড কার্টিলেজ, বোন, অ্যাডিপোজ অ্যান্ড ব্লাড। এবং এই কানেকটিভ টিস্যুর মধ্যে এক্সাম্পল কী কী বা কী কী পড়ছে কানেকটিভ টিস্যুর মধ্যে, কার্টিলেজ বা তরুণাস্থি যেটাকে বলে, বোন অস্থি যেটাকে বলে, অ্যাডিপোজ কলা এবং ব্লাড রক্ত। ইন অল কানেকটিভ টিস্যু এক্সেপ্ট ব্লাড দ্য সেলস সিক্রেট ফাইবার্স অফ স্ট্রাকচারাল প্রোটিন কল্ড কোলাজেন অর ইলাস্টিন। তো এই যে 4 রকমের যে কানেকটিভ টিস্যু দেখলাম বা যোগ করা দেখছি, তো এর মধ্যে ব্লাড ছাড়া, রক্ত ছাড়া অন্য যে 3টি আছে, কার্টিলেজ, বোন বা অ্যাডিপোজ, তাদের ক্ষেত্রে কি এক ধরনের বিশেষ প্রোটিন দ্বারা গঠিত থাকে, ফাইবার্স বা তন্তু থাকে, যাকে কোলাজেন বা ইলাস্টিন বলে। তো রক্ত ছাড়া বাকি যে যোগ কলাগুলি আছে তাদের ক্ষেত্রে এক ধরনের বিশেষ প্রোটিন দ্বারা গঠিত তন্তু থাকে, যাকে কোলাজেন বা ইলাস্টিন বলে। দ্য ফাইবার্স প্রোভাইড স্ট্রেংথ, ইলাস্টিসিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি টু দ্য টিস্যু। এবং এই যে কোলাজেন আছে বা ইলাস্টিন আছে, তো সেটা কী কাজ করে, এই সেই যে ফাইবার্স কী কাজ করে, তো সেই টিস্যুটাকে বা কলাটাকে স্ট্রেংথ বা শক্তি প্রদান করে। ইলাস্টিসিটি, যেমন রাবার যে ইলাস্টিক, যে লম্বা হতে পারে আবার ছোটো হয়ে যেতে পারে, তো ইলাস্টিসিটি প্রদান করে। ফ্লেক্সিবিলিটি মানে বিভিন্ন দিকে বাঁকিয়ে যাবে কিন্তু ভাঙবে না, সেই ফ্লেক্সিবিলিটি দান করে। তো ফাইবার এই কাজটি করে থাকে। দিজ আর অলসো সিক্রেট মডিফাইড পলিস্যাকারাইড। এরা মডিফাইড পলিস্যাকারাইড ক্ষরণ করে। পলিস্যাকারাইড বলতে কি শর্করার একটা অংশ। হুইচ অ্যাকুমুলেট বিটুইন সেলস অ্যান্ড ফাইবার্স, যেটা কোষ এবং ফাইবার্স বা তন্তুর মধ্যবর্তী স্থানে জমা হয়, অ্যান্ড অ্যাক্ট অ্যাজ এ ম্যাট্রিক্স। এবং ম্যাট্রিক্স বা গ্রাউন্ড সাবস্টেন্স, যে কোষের মধ্যে যে তরল পদার্থ বা যে মেন যে ভিত্তি, সেটা হিসাবে কাজ করে। কানেকটিভ টিস্যু আর ক্লাসিফাইড ইনটু 3 টাইপস। তো এখানে কি বলা আছে যে 4 ধরনের তো আমরা কানেকটিভ টিস্যু দেখলাম, কার্টিলেজ, বোন, অ্যাডিপোজ, ব্লাড। তো ব্লাড বা রক্ত ছাড়া বাকি যে 3 ধরনের কানেকটিভ টিস্যু আছে, তো তার মধ্যে এক ধরনের প্রোটিন দ্বারা গঠিত তন্তুময় একটা থাকে, যাকে কোলাজেন বলে। এই যে কোলাজেন ফাইবার, তো এই যে কোলাজেন বলে, কোলাজেন থাকে। তো কোলাজেন কী দিয়ে তৈরি, যে ফাইবার আছে, সেই ফাইবারটা কী দিয়ে গঠিত, প্রোটিন দ্বারা গঠিত। তো এই ফাইবারটার কাজটা কি, যে এই কোষটাকে স্ট্রেংথ বা শক্তি প্রদান করবে, তাকে ইলাস্টিসিটি প্রদান করবে, তাকে ফ্লেক্সিবিলিটি প্রদান করবে, এই কাজগুলো সে করে থাকে। আর তাছাড়া আর কি কাজ করে থাকে, তো এটা থেকে এক ধরনের পলিস্যাকারাইড গঠিত হয়, যেটা গ্রাউন্ড সাবস্টেন্স হিসাবে কাজ করে।
তো এবার ভাগগুলো দেখি যে কানেকটিভ টিস্যু কী কী প্রকারের হয়। তো কানেকটিভ টিস্যু আর ক্লাসিফাইড ইন্টু 3 টাইপস: লুজ কানেকটিভ টিস্যু, ডেন্স কানেকটিভ টিস্যু অ্যান্ড স্পেশালাইজড কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু 3 ধরনের, এটা হচ্ছে লুজ, এটা হচ্ছে ডেন্স, আর এটা হলো স্পেশালাইজড। লুজ, ডেন্স, স্পেশালাইজড। তো এবার একে একে পড়বো এপিথেলিয়াম যেভাবে পড়েছিলাম। তো প্রথমে আসছে লুজ কানেকটিভ টিস্যু। Loose connective tissue has cells and fibers loosely arranged in a semi-fluid ground substance. যে হালকা তরল বা সেমি ফ্লুইড, একেবারে ফ্লুইড বা তরল না, হালকা তরল গ্রাউন্ড সাবস্টেন্স আছে, মানে যে কোষটা আছে সেই কোষের মধ্যে যে তরলটা আছে সেটা হচ্ছে হালকা তরল টাইপের, সেই সেমি ফ্লুইড গ্রাউন্ড সাবস্টেন্স আছে। তার মধ্যে কি থাকে, যে কোষ এবং যে তন্তু সেগুলো লুজলি বা হালকাভাবে অ্যারেঞ্জড থাকে বা ছড়িয়ে ছিটিয়ে থাকে। এই যে ওপরে যেটা আসছে সেটা হলো লুজ কানেকটিভ টিস্যু। এই যে লুজ কানেকটিভ টিস্যু, এই যে দুটো চিত্র আছে এ আর বি, তো লুজ কানেকটিভ টিস্যু এগুলো চিত্র আছে। ফর এক্সাম্পল অ্যারিওলার টিস্যু প্রেজেন্ট বেনিথ দ্য স্কিন। অ্যারিওলার টিস্যু যেটা আমাদের চামড়ার নিচে থাকে, অবটেন ইট সার্ভস অ্যাজ এ সাপোর্ট ফ্রেমওয়ার্ক ফর এপিথেলিয়াম। এবং এটা কী কাজ করে, চামড়ার নিচে থাকে তার মানে কি, যে এপিথেলিয়াম যেটা আছে, যে আমরা যে কম্পাউন্ড এপিথেলিয়াম পড়েছিলাম, তো সেই কম্পাউন্ড এপিথেলিয়ামের সঙ্গে সহযোগিতা করে এপিথেলিয়ামের ফ্রেমওয়ার্ক তৈরি করে এবং তাকে সাপোর্ট দান করে। ইট কন্টেন্স ফাইব্রোব্লাস্ট সেল দ্যাট প্রডিউস অ্যান্ড সিক্রেট ফাইবার্স, ম্যাক্রোফাজ অ্যান্ড মাস্ট সেল। তো প্রথমে যেটা আসছে অ্যারিওলার টিস্যু। তো এই যে অ্যারিওলার টিস্যু, এটা হলো একটা লুজ কানেকটিভ টিস্যু এক্সাম্পল। তো তার মধ্যে কী কী আছে, ফাইব্রোব্লাস্ট আছে, ফাইব্রোব্লাস্ট যেটা থেকে ফাইবার তৈরি হচ্ছে, কোলাজেন ফাইবার তৈরি হচ্ছে। ম্যাক্রোফাজ আছে, আর মাস্ট সেল আছে। ফাইব্রোব্লাস্ট থেকে কী করতে হয়, কোলাজেন ফাইবার তৈরি হয়। কোলাজেন ফাইবারটা একটা প্রোটিন দ্বারা গঠিত ফাইবার, যেটা থেকে আমরা আগেই পড়েছি কী কী কাজ করে: স্ট্রেংথ, ইলাস্টিসিটি, ফ্লেক্সিবিলিটি, তারপর পলিস্যাকারাইড গঠন করে। তো এই তিনটে নিয়ে থাকে কি অ্যারিওলার টিস্যু। তো এবার কাজটা দেখি, ম্যাক্রোফাজ মাস অ্যাডিপোজ আর আরেকটা আছে কি, অ্যাডিপোজ টিস্যু ইজ অ্যানাদার টাইপ অফ লুজ কানেকটিভ টিস্যু লোকেটেড মেনলি বিনিথ দ্য স্কিন। অ্যাডিপোজ টিস্যু হচ্ছে আরেক ধরনের লুজ কানেকটিভ টিস্যু। লুজ কানেকটিভ টিস্যু আবার দুই রকম, একটা অ্যারিওলার, একটা অ্যাডিপোজ। তো অ্যাডিপোজটাও কী থাকে, যে চামড়ার নিচে থাকে। দ্য সেল অফ দিস টিস্যু আর স্পেশালাইজড টু স্টোর ফ্যাটস। এবং এরা স্পেশালাইজড বা বিশেষ হওয়ার কারণ কি, এরা ফ্যাট স্টোর করে। এই যে এখানে দেখা যাচ্ছে ফ্যাট স্টোরেজ এরিয়া। তো এই যে ফ্যাট অ্যাডিপোজ টিস্যু এটা ফ্যাট স্টোর করে রাখে বা সঞ্চয় করে রাখে। The cell of this tissue are specialized to store fat. The excess of nutrients which are not used immediately are converted into fats and are stored in this tissue. তো কিছু বিশেষ পদার্থ, কার্বোহাইড্রেট বা প্রোটিন বা সেটা ফ্যাটও হতে পারে, যেগুলো প্রয়োজনীয় না, দেহের দরকার নেই, অতিরিক্ত খেয়ে ফেলেছে, তো সেগুলো কি ফ্যাটে কনভার্ট হবে। ফ্যাটে কনভার্ট হওয়ার পর এই যে অ্যাডিপোজ টিস্যু আছে এখানে জমা হবে। তো মানুষ যে মোটা হয়, বলা হয় যে অনেক মেদ হয়ে গেছে, তো সেই মোটা হওয়ার কারণটা হচ্ছে এই অ্যাডিপোজ টিস্যুতে ফ্যাটটা জমা হয়ে থাকে এবং এর জন্য মানুষের চামড়াটা অনেকটা মোটা হয়, মোটা মানুষ হয়ে যায়। তো এই অ্যাডিপোজ টিস্যুর মধ্যেই জমা থাকে ফ্যাট আকারে। তো লুজ কানেকটিভ টিস্যুটা একটু গোছালোভাবে বলে দিচ্ছি যে কেমন টাইপের। তো কানেকটিভ টিস্যুর একটা পার্ট হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু। তো লুজ কানেকটিভ বিষয় হচ্ছে যে এখানকার যে তরলটা আছে সেটা হলো সেমি ফ্লুইড, একেবারে তরল না, মানে হালকা। এই যে ফ্লুইডটা আছে সেটা সেমি ফ্লুইড। আর যে কোষগুলো আছে সেগুলো লুজলি হেল্ড থাকে, এই যে ছড়িয়ে ছিটিয়ে আছে, লুজলি হেল্ড আছে। তো লুজ কানেকটিভ টিস্যু আবার দুই প্রকার, একটা হচ্ছে অ্যারিওলার আর একটা হচ্ছে অ্যাডিপোজ। তো অ্যারিওলারের মধ্যে তিনটে পার্ট আছে, একটা ফাইব্রোব্লাস্ট, একটা ম্যাক্রোফাজ আর একটা মাস্ট সেল। তো ফাইব্রোব্লাস্টের মধ্যে কি কোলাজেন ফাইবার তৈরি হয়। তো কোলাজেন ফাইবারটা কীরকম সেটা আগে পড়েছি, যে এটা তন্তুময়, এটা এক ধরনের প্রোটিন দ্বারা গঠিত, যেটা স্ট্রেংথ, ইলাস্টিসিটি, ফ্লেক্সিবিলিটি দান করে, আর এটা পলিস্যাকারাইড গঠন করে, যেটা গ্রাউন্ড সাবস্টেন্স হিসাবে কাজ করে। আর আরেকটা টিস্যু আছে অ্যাডিপোজ টিস্যু। অ্যাডিপোজ টিস্যুটা কি, ফ্যাট স্টোর করে রাখে। যে দেহের যে সমস্ত, কোথায় থাকে এটা, দেহের চামড়ার নিচে থাকে। এবং কী দেহের যে সমস্ত অপ্রয়োজনীয় পদার্থ আছে সেগুলো ফ্যাটে কনভার্ট হয় এবং এই অ্যাডিপোজ টিস্যুতে জমা হয়। আর অ্যারিওলার টিস্যুর কাজটা কি, এটা এপিথেলিয়ামের নিচে থাকে এবং এপিথেলিয়ামকে সাপোর্ট করে। তো এটা লুজ কানেকটিভ টিস্যু হলো। এবার হলো ডেন্স কানেকটিভ টিস্যু। তো ফাইবার্স অ্যান্ড ফাইব্রোব্লাস্ট আর কম্প্যাক্টলি প্যাকড ইন দ্য ডেন্স কানেকটিভ টিস্যু। ফাইবার্স এবং ফাইব্রোব্লাস্টটা কী থাকে, ডেন্স কানেকটিভ টিস্যুতে কম্প্যাক্টলি প্যাকড থাকে, অত্যন্ত ঘন সন্নিবিশিষ্ট অবস্থায় থাকে। Orientation of fibers show a regular or irregular pattern and are called dense regular and dense irregular. Dense regular এবং dense irregular। এই যে দুটো ছবি আছে,
উপরেরটা হচ্ছে ডেন্স রেগুলার, এটা হচ্ছে ডেন্স রেগুলার, এটা হলো ডেন্স রেগুলার, আর নিচের যেটা ছিল সেটা হচ্ছে ডেন্স ইররেগুলার। এগুলো হচ্ছে ডেন্স কানেক্টিভ টিস্যু। এই যে ফাইবারগুলো কতটা ঘন সন্নিবিষ্ট অবস্থায় আছে দেখা যাচ্ছে, অনেক কাছাকাছি ঘন সন্নিবিষ্ট অবস্থায় আছে, তো এর জন্য এটাকে বলে ডেন্স কানেক্টিভ টিস্যু। এবং এর মধ্যে এগুলো রেগুলারভাবে আছে, যে প্রত্যেকটা প্রায় সমান্তরালভাবে আছে, তার জন্য রেগুলার বলে। আর এক্ষেত্রে যে ফাইবারগুলো আছে সেই ফাইবারগুলো কিন্তু সমান্তরাল নেই, মানে অগোছালোভাবে আছে, তার জন্য এদেরকে বলে ডেন্স ইররেগুলার। তো in the dense regular connective tissue, the collagen fiber are present in rows between many parallel bundles of fibers. তো এটা যেটা দেখলাম সেটাই, যে ডেন্স কানেক্টিভ টিস্যুতে কী থাকে, যে রোজ বরাবর বা প্যারালালভাবে থাকে বান্ডেল অফ ফাইবার্সগুলো, যে তন্তুর যে বান্ডেলগুলো আছে সেগুলো প্যারালালি থাকে, সমান্তরালভাবে থাকে একেবারের সঙ্গে কোলাজেন ফাইবারগুলো। টেন্ডনস, যেমন এক্সাম্পল হচ্ছে টেন্ডন, যে টেন্ডনটা কি, যে মাসলের সঙ্গে যে মাসলটা আছে আমাদের হাড়ের সঙ্গে লেগে, যেমন বাইসেপস ট্রাইসেপস, টেন্ডন, সেটা হচ্ছে ডেন্স রেগুলার কানেক্টিভ টিস্যু। হুইচ অ্যাটাচ স্কেলেটাল মাসল টু বোনস, যেটা এই যে হাড়ের সঙ্গে যে স্কেলেটাল মাসল আছে সেটা লেগে আছে, এই যেমন আমাদের বাইসেপস বা ট্রাইসেপস। অ্যান্ড লিগামেন্টস হুইচ অ্যাটাচ ওয়ান বোন টু অ্যানাদার আর এক্সাম্পল অফ দিস টিস্যু। তো ডেন্স রেগুলার টিস্যু যদি এক্সাম্পল বলা হয় তাহলে সেটা হচ্ছে টেন্ডন আর লিগামেন্ট, এই দুটো হচ্ছে ডেন্স রেগুলার যেটা আছে তার এক্সাম্পল। তো টেন্ডনটা কি, যে বোন বা হাড়ের সঙ্গে যে স্কেলেটাল মাসল লেগে থাকে, মাসল আবার তিনটে পার্ট আছে, তো সেখানে মাসলে পড়বো, তো তার মধ্যে যে স্কেলেটাল মাসলটা লেগে থাকে বোনের সঙ্গে সেটা হলো টেন্ডন, তো সেটা হচ্ছে এর এক্সাম্পল, যেমন আমাদের বাইসেপস বা ট্রাইসেপস। বা লিগামেন্ট, যে একটা বোনের সঙ্গে আরেকটা বোন, একটা হাড়ের সঙ্গে আরেকটা হাড় যে লেগে থাকে যে অংশে, সেই অংশটা, তো সেখানকার যে টিস্যুগুলো সেগুলো এরকমভাবে থাকে, ডেন্স রেগুলারলি থাকে, যে অত্যন্ত ঘন বিশিষ্ট অবস্থায় থাকে এবং একে অপরের সঙ্গে সমান্তরালভাবে থাকে, এবং এগুলো কি কোলাজেন ফাইবার। তন্তুগুলো এভাবে সাজানো থাকে। আর ডেন্স ইররেগুলারটা কি, ডেন্স ইররেগুলার কানেক্টিভ টিস্যু হ্যাজ ফাইব্রোব্লাস্ট অ্যান্ড মেনি ফাইবার্স দ্যাট আর ওরিয়েন্টেড ডিফারেন্টলি। তো ডেন্স ইররেগুলার ক্ষেত্রে তো ওই তো ডিফারেন্টলি আছে, ফাইব্রোব্লাস্ট বা অনেক ফাইবার্স যেটা আছে, এবং সেগুলো কি ওরিয়েন্টেড ডিফারেন্টলি, সেগুলো বিভিন্ন রকমভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, সমান্তরালভাবে নেই। ফাইব্রোব্লাস্ট থাকে আর অনেকগুলো ফাইবার বা তন্তু থাকে, এবং সেই বেশিরভাগ ফাইবারগুলো কি কোলাজেন দিয়ে গঠিত হয়। এর জন্য প্রাণী দেহে সবচেয়ে বেশি যে প্রোটিনটা পাওয়া যায় সেটা কোলাজেন। দ্যাট ওরিয়েন্টেড ডিফারেন্টলি, তারা বিভিন্ন রকমভাবে থাকে, ছড়িয়ে ছিটিয়ে থাকে, তাদের কোনো সমান্তরালভাবে থাকে না। দিস টিস্যু ইজ প্রেজেন্ট ইন দ্য স্কিন, এরা চামড়ার নিচে থাকে, চামড়ার মধ্যে পাওয়া যায়। এবং তাছাড়া কার্টিলেজ, তাহলে এটা চামড়ার নিচে পাওয়া যায়। তো ডেন্স রেগুলার আর ডেন্স ইরেগুলার কী সেটা হয়ে গেলো, কোথায় পাওয়া যায়, তারপর কীভাবে সাজানো থাকে, কী দিয়ে তৈরি, সব দেখলাম। তো এবার যেটা পার্ট আছে সেটা হলো কার্টিলেজ, বোনস অ্যান্ড ব্লাডস আর ভ্যারিয়াস টাইপ অফ স্পেশালাইজড কানেক্টিভ টিস্যু। তো স্পেশালাইজড কানেক্টিভ টিস্যুর এক্সাম্পল হচ্ছে তিনটে, সেটা হচ্ছে কার্টিলেজ, বোন আর ব্লাড। স্পেশালাইজড বা বিশেষ প্রকৃতির কানেক্টিভ টিস্যু, তো এর এক্সাম্পল হচ্ছে তিনটে, একটা কার্টিলেজ বা তরুণাস্থি, বোন বা অস্থি, আর ব্লাড বা রক্ত। অনেক সময় দেয় যে রক্ত এটা কোন ধরনের কানেক্টিভ টিস্যু, তো বলতে হবে স্পেশালাইজড কানেক্টিভ টিস্যু। কানেক্টিভ টিস্যুর তিনটে পার্ট, লুজ কানেক্টিভ টিস্যু তার আবার দুটো, অ্যাডিপোজ অ্যারিউলার অ্যাডিপোজ। ডেন্স কানেক্টিভ টিস্যু সেটা আবার দুটো, রেগুলার ইরেগুলার। আর স্পেশালাইজড কানেক্টিভ টিস্যু সেটা আবার তিনটে, কার্টিলেজ, বোন আর ব্লাড। তো এবার একে একে এবার স্পেশালাইজডগুলো দেখি যে কীভাবে থাকে এটা। দ্য ইন্টারসেলুলার ম্যাটেরিয়াল অফ কার্টিলেজ ইজ সলিড অ্যান্ড প্লিয়েবল অ্যান্ড রেজিস্ট কম্প্রেশন। তো এই যে প্রথমে যে ছবিটি আছে এটা হলো আমাদের কার্টিলেজের ছবি। কার্টিলেজের যদি দেখি অ্যানাটমি দেখি তাহলে এরকম দেখতে পাবো। তো এখানকার যে ইন্টারসেলুলার ম্যাটেরিয়াল থাকে, যে এখানে একটা কোষ, এটা একটা কোষ, তো এর মধ্যে যে ইন্টারসেলুলার যে ম্যাটেরিয়ালগুলো আছে সেগুলো কী টাইপের, সলিড হয়, শক্ত টাইপের হয়, অ্যান্ড প্লিয়েবল মানে কি তাকে নাড়ানো যায় বা কিন্তু ভাঙবে না। এই যে আমাদের নাকের যে টিপ আছে বা একবার কিনারের অংশটা আছে সেটা কার্টিলেজ দিয়ে তৈরি, তরুণাস্থি দিয়ে তৈরি। তো এটা আমরা কি বাঁকাতে পারি কিন্তু ভেঙে যায় না। অ্যান্ড রেসিস্ট কম্প্রেশন, এটা যে অতিরিক্ত যে চাপ আছে সেই চাপটাকে কি রেসিস্ট করে বা প্রতিরোধ করে। সেল অফ দিস টিস্যু, কম্প্রেশন মানে যে সংকুচিত হয়ে যায় সেই সংকোচনটাকে প্রতিরোধ করে। সেল অফ দিস টিস্যু আর যাকে বলা হয় কন্ড্রোসাইট। তো এই যে কার্টিলেজ আছে, কার্টিলেজের যে কোষ তাকে বলা হয় কন্ড্রোসাইট।
কার্টিলেজের সেলকে বলা হয় কন্ড্রোসাইট। তো কন্ড্রোসাইট কি? আর ইনক্লোজড ইন এ স্মল ক্যাভিটিস উইদিন দ্য ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের মধ্যে একটা ছোট্ট ক্যাভিটির মধ্যে থাকে, একটা ছোট্ট ক্যাভিটির মধ্যে থাকে ম্যাট্রিক্সের মধ্যে, সিক্রেটেড বাই দেম। তো ম্যাট্রিক্স থেকে তাহলে কি যে একটা স্মল ক্যাভিটি বা ছোট্ট ক্যাভিটি থাকে, সেখান থেকে এই ম্যাট্রিক্স গঠিত হয়। তো সেই ম্যাট্রিক্সের মধ্যেই এই কার্টিলেজ সেল বা কন্ড্রোসাইটগুলো থাকে। মোস্ট অফ দ্য কার্টিলেজ ইন ভার্টিব্রে এমব্রয়েস আর রিপ্লেসড বাই বোন ইন অ্যাডাল্টস। তো যারা ভার্টিব্রা যারা আছে, ভার্টিব্রা যে অ্যানিম্যাল কিংডমে যে একটা পার্ট পড়েছিলাম ভার্টিব্রা, তো ভার্টিব্রার মধ্যে যে সমস্ত অ্যানিম্যালস আছে তাদের ক্ষেত্রে যখন বাচ্চা অবস্থায় থাকে তো অনেকটাই কি কার্টিলেজ থাকে, কিন্তু যখন সেটা বড় হয় সেই বাচ্চাটা, তখন সেটা কার্টিলেজগুলো বনে বা অস্থিতে পরিণত হয়। যেমন একটা বাচ্চার ক্ষেত্রে 303টে হাড় থাকে, কিন্তু বড় হয় 206টি হয়ে যায়, কারণ কি অনেকগুলো তরুণাস্থি ছিল বা কার্টিলেজ ছিল যেগুলো অস্থিতে কনভার্ট হয়ে যায়। কার্টিলেজ ইজ প্রেজেন্ট ইন দ্য টিপ অফ নোজ। এবার কোথায় কোথায় পাওয়া যায় এটা দেওয়া আছে। তো টিপ অফ নোজ, নাকের একেবারে কিনারা যেটা সেটা, আউটার ইয়ার জয়েন্ট, কানের বাইরের দিকে যে জয়েন্টটা লেগে আছে মাথার যে সঙ্গে, সেই কানের যে জয়েন্টটা সেখানে, বিটুইন অ্যাডজাসেন্ট বোনস অফ ভার্টিব্রাল কলম। তারপর আমাদের যে ভার্টিব্রাল কলমটা পেছনের দিকে মাথার থেকে নিয়ে শেষ পর্যন্ত আছে, তো সেই ভার্টিব্রাল কলমের যে মধ্যবর্তী যে হাড়গুলো সেগুলো কার্টিলেজ দিয়ে তৈরি। তারপর লিম্বস অ্যান্ড হ্যান্ডস ইন অ্যাডাল্টস, তারপর আমাদের হাতের মধ্যে, তারপর পায়ের মধ্যেও এইগুলো আছে, কার্টিলেজ আছে। তো কার্টিলেজের বিষয়ে তো দেখলাম যে এদের যে আন্তঃকোষীয় পদার্থটি সেটা সলিড হয় এবং প্লেয়েবল হয়, সেটা সংকোচনটাকে প্রতিরোধ করে। এর সেলকে কন্ড্রোসাইট বলে। সেটা কোথায় থাকে? একটা গহ্বরের মধ্যে থাকে, সেখানে যে ম্যাট্রিক্স গঠন করে সে তার মধ্যে থাকে, ক্যাভিটির মধ্যে। এবং এটা যে বাচ্চা বয়সে থাকে, সেই বাচ্চা বয়সে যে কার্টিলেজ থাকে সেগুলো পরবর্তীকালে বড় হয়ে অনেকগুলোই হাড়ে কনভার্ট হয়ে যায়। আর কোথায় কোথায় পাওয়া যায়? তো নাকের কিনারাতে সেগুলো দেওয়া আছে, কোথায় কোথায় পাওয়া যায়। তো এবার যেটা আসছে সেটা হলো বোন বা হাড়। Bones have a hard and non-pliable ground substance, so rich in calcium salt and collagen fiber, which give bone in its strength. তো হাড়ের মধ্যে কি আছে? হার্ড অ্যান্ড নন প্লিয়েবল গ্রাউন্ড সাবস্টেন্স। এদের যে গ্রাউন্ড সাবস্টেন্স আছে সেটা শক্ত হয় এবং নন প্লিয়েবল, মানে তাকে মচকানো যাবে না বা তাকে নাড়ানো যাবে না, যা একেবারে সলিড থাকে। আমাদের যে কার্টিলেজটাকে কি যে নাড়াতে পারি, কিন্তু যে বোন বা হাড় আছে তাকে নাড়ানো যাবে না। এবং কী কী দিয়ে তৈরি এটা? ক্যালসিয়াম দিয়ে তৈরি, ক্যালসিয়ামের সল্ট থাকে, ক্যালসিয়াম সল্ট থাকে, এই জন্য ক্যালসিয়াম জাতীয় খাবার খেলে আমাদের বোন হাড়টা অনেকটা ভালো হয়ে থাকে। অ্যান্ড কোলাজেন ফাইবার থাকে, কোলাজেন ফাইবার থাকে, হুইচ গিভ বোন ইটস সিস্টেম, এর জন্য এটাই বোনকে তার শক্তি প্রদান করে। তাহলে হাড়ের মধ্যে ক্যালসিয়াম সল্ট থাকে, ক্যালসিয়াম গঠিত লবণ, আর কোলাজেন ফাইবার থাকে, এবং এগুলোই হাড়টাকে শক্তি প্রদান করে। ইট ইজ দ্য মেন টিস্যু দ্যাট প্রোভাইডস স্ট্রাকচারাল ফ্রেম টু দ্য বডি। এটাই হলো প্রধান কলা যেটা আমাদের যে বডি তার স্ট্রাকচার বা গঠনটাকে নিয়ন্ত্রণ করে, যে আমাদের একটা বডিটা কেমন গঠন হবে সেটাই বোনের উপর ডিপেন্ড করে। এই হাড়ের সঙ্গে বিভিন্ন মাস লেগে আছে, একটা ফ্রেমওয়ার্ক হিসাবে কাজ করছে, একটা স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্ক, যে প্রধান যে গঠনের যে প্রধান কারিগর এটাই স্ট্রাকচারাল ফ্রেম হিসাবে কাজ করছে। বোন সাপোর্ট অ্যান্ড প্রোটেক্ট সফটওয়্যার টিস্যু অ্যান্ড অর্গান। তো যারা সফট বা নরম টাইপের কলা বা অঙ্গ আছে, যেমন আমাদের হৃৎপিণ্ড, ফুসফুস, যে নরম টাইপের যে কলা অঙ্গগুলো আছে আমাদের, তাদেরকে রক্ষা করছে কে? বোন। কারণ তার উপরে যে যে রিবস আছে, একটা বোন দিয়ে, বোন যেগুলো বোন ঘটিত যে রিবস আছে, যেটা হাড় দিয়ে তৈরি, তার ভার্টিব্রাল কলম, তার মধ্যে যে সুষমাকাণ্ড আছে তাকে ভার্টিব্রাল কলম রক্ষা করছে। এভাবে যে সফট টিস্যু বা অর্গান আছে তাদেরকে এই হাড় রক্ষা করে থাকে। দ্য বোন সেল বা অস্টিওসাইট আর প্রেজেন্ট ইন দ্য স্পেস কল্ড ল্যাকোনি। তো বোন সেল বা হাড়ের কোষকে অস্টিওসাইট বলে। আর অস্টিওসাইট কোথায় থাকে? যে এটা এটা যে ল্যাকুইনির মধ্যে থাকে, এই যে স্পেসটা আছে সেই স্পেসটাকে ল্যাকুনি বলে, সেই ল্যাকুনির মধ্যে বোন সেল বা অস্টিওসাইট থাকে। লিম্ব বোনস সাচ অ্যাজ দ্য লং বোনস অফ দ্য লেগস সার্ভ ওয়েট বিয়ারিং ফাংশন। তারপর আমাদের পায়ের মধ্যে যে হাড় আছে, সেই পায়ের মধ্যে হাড়টা কী কাজ করে? ওজন বহনকারী হিসাবে কাজ করে, অঙ্গ হিসাবে কাজ করে, ওজনকে বহন করে আমাদের। দে অলসো ইন্টারেক্ট উইথ স্কেলেটাল মাসল অ্যাটাচড টু দেম টু ব্রিং অ্যাবাউট মুভমেন্টস। তারপরে হাড়ের সঙ্গে যে মাসলগুলো লেগে থাকে, সেই মাসলগুলোর সাহায্যে কি এরা মুভমেন্ট করতে সাহায্য করে বা গমন করতে পারে।
এই চলন করতে পারে, যে আমরা বিভিন্ন রকম হাতকে নাড়াচ্ছি, পাকে নাড়াচ্ছি, এক জায়গায় কোনো জায়গায় হাঁটছি, দৌড়াচ্ছি, এগুলো কী হবে, এই যে বোনের সঙ্গে যে মাসল লেগে আছে, সেই মাসল বা যে মাংসপেশি লেগে আছে তার সাহায্যে এগুলো হচ্ছে। দ্য বোন ম্যারো ইন সাম বোনস ইজ দ্য সাইট অফ প্রোডাকশন অফ ব্লাড সেল। তবে এটা আমরা ছোটো থেকে পড়ছি যে যে আমাদের যে রক্তটা আছে, সেই রক্তটা কোথায় তৈরি হয়, যে বোন ম্যারো আছে, আমাদের বোনের মধ্যে একটা হ্যাবারসিয়ান তন্ত্র আছে, বোন ম্যারো আছে, সেই বোন ম্যারো থেকে রক্ত তৈরি হয়। তো বোনের এই বা হাড়ের এই কাজটাও আছে। বোনের যে সেলগুলো ছিল কম্প্যাক্ট টিস্যু, অনেকটা ঘন সন্নিবিষ্ট অবস্থায় আছে। তাহলে হাড়ের সঙ্গে কার্টিলেজের তুলনা করে পড়তে হবে, তাহলে সহজে মনে থাকবে। তো এদের মধ্যে যে সেলগুলো আছে সেগুলো শক্ত হয়, নন প্লেবল হয়, নাড়ানো যায় না। ক্যালসিয়াম ঘটিত লবণ দ্বারা তৈরি হয়, কোলাজেন ফাইবার থাকে যেটা তাকে শক্তি প্রদান করে। তারপর মেন স্ট্রাকচারাল ফ্রেম এটা। তারপর অনেক নরম কলা এবং অঙ্গকে এটা রক্ষা করে। তারপর ল্যাকুনির মধ্যে অস্টিওসাইটে এই সেলগুলো থাকে। তারপর এরা দেহের ওজন বহনকারী অঙ্গ হিসাবে কাজ করে। তারপর চলন করতে সাহায্য করে। তো এই কাজগুলো করে থাকে বোন। তো এরপরে যেটা আসছে সেটা হলো ব্লাড, লাস্ট যে স্পেশালাইজড কানেক্টিভ টিস্যু। তো ব্লাড ইজ এ ফ্লুইড কানেক্টিভ টিস্যু, এটা তরল কানেক্টিভ টিস্যু, একেবারে ফ্লুইড, কোনো সেমি ফ্লুইড কোনো ব্যাপার নেই, সম্পূর্ণরূপে সে তরল গঠিত। কন্টেনিং প্লাজমা, রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, প্লেটলেট। তো এটি কী দিয়ে তৈরি? এর মধ্যে প্লাজমা আছে, আরবিসি লোহিত রক্তকণিকা, ডাব্লিউবিসি শ্বেত রক্তকণিকা, প্লেটলেটস আছে। এই যে ইট ইজ দ্য মেন সার্কুলেটিং ফ্লুইড দ্যাট হেল্পস ইন দ্য ট্রান্সপোর্ট অফ ভেরিয়াস সাবস্টেন্স। এটা হচ্ছে মেন সার্কুলেটিং ফ্লুইড, প্রধান পরিবহনকারী তরল, যার মাধ্যমে বিভিন্ন রকম পদার্থ পরিবাহিত হয়। ইউ উইল লার্ন মোর অ্যাবাউট ইন চ্যাপ্টার, এটা এই যে ব্লাড, সেই বিষয় চ্যাপ্টার 17-18-তে ডিটেলসে পড়া যাবে। তো এই যে আরবিসি লোহিত রক্তকণিকা, প্লেটলেটস, তারপর ডাব্লিউবিসি আবার অনেকগুলো পাঁচটা আছে। তো এগুলো সব দেওয়া আছে। তো ছবিগুলোকে ভালো করে দেখে নিতে হবে। কার্টিলেজ ওপরে 1 নম্বর, 2 নম্বরে বোন, 3 নম্বরে ব্লাড। তো এটা হলো কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যুর মধ্যে তাহলে একটা জিস্ট আকারে যদি কী কী পড়লাম কানেকটিভ টিস্যুর মধ্যে। তো কানেকটিভ টিস্যু হচ্ছে 3টে পার্ট: লুজ কানেকটিভ টিস্যু, ডেন্স কানেকটিভ টিস্যু, আর স্পেশালাইজড কানেকটিভ টিস্যু। লুজের মধ্যে আবার দুটো অ্যারিউলার অ্যাডিপোজ, ডেন্সের মধ্যে ইরেগুলার আর রেগুলার ইরেগুলার, আর স্পেশালাইজডের মধ্যে কার্টিলেজ, বোন আর ব্লাড। তো এবার যেটা বলবো সেটা হলো মাসল টিস্যু। মাসল টিস্যু, ইচ মাসল ইজ মেড অফ মেনি লং সিলিন্ড্রিক্যাল ফাইবার্স অ্যারেঞ্জড ইন প্যারালাল অ্যারেস। তো মাসল দেখছি একটা গঠন, কিন্তু এটা অনেকগুলো তন্তু নিয়ে গঠিত। সেই তন্তুগুলো কীরকম? সিলিন্ড্রিক্যাল বা সিলিন্ডারের মতো দেখতে, লম্বা সিলিন্ড্রিক্যাল ফাইবার নিয়ে গঠিত। এভাবে লম্বা সিলিন্ড্রিক্যাল ফাইবার অ্যারেঞ্জ থাকে, সেভাবে মাসল গঠিত হয়। দিস ফাইবার আর কম্পোজড অফ নিউমেরাস ফাইন ফাইব্রিলস কল্ড মায়োফাইব্রিলস। তো সেই ফাইবারগুলো আবার অনেকগুলো ফাইব্রিলস নিয়ে গঠিত, যাকে মায়োফাইব্রিলস বলে। তাহলে মায়োফাইব্রিলস হচ্ছে মেন, সেগুলো অনেকগুলো নিয়ে গঠিত হয় ফাইবার্স, অনেকগুলো ফাইবার্স নিয়ে গঠিত হয় মাসল। মাসল ফাইবার্স কন্ট্র্যাক্ট ইন রেসপন্স টু স্টিমুলেশন, দেন রিল্যাক্স অ্যান্ড রিটার্ন টু দেয়ার আনকন্ট্রাক্টেড স্টেট ইন এ কোঅর্ডিনেটেড ফ্যাশন। যে কোনো রকমের যদি উত্তেজনা তাকে প্রদান করা হয় মাসলকে, তো সেটা সংকুচিত হবে, আর যখন সেই উত্তেজনাটা উইথড্র বা তুলে নেওয়া হবে, তখন সেটা আবার তার পূর্বের অবস্থায় ফিরে আসবে, রিল্যাক্স হয়ে যাবে। এবং এইভাবে একবার কন্ট্যাক্ট হবে, একবার রিল্যাক্স হবে, সংকোচন হবে, প্রসারণ হবে, এইভাবে সে মুভমেন্ট করতে সাহায্য করবে। দেয়ার অ্যাকশন মুভস দ্য বডি টু অ্যাডজাস্ট টু দ্য চেঞ্জেস ইন দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড টু মেনটেন দ্য পজিশন অফ দ্য ভেরিয়াস পার্টস অফ দ্য বডি। তো তাদের যে এই যে কাজ, এই যে কাজের মাধ্যমে কী করে, যে আমাদের দেহটাকে পরিবেশের সঙ্গে সাম্যতা বজায় রাখতে সাহায্য করে। অ্যান্ড মেনটেন দ্য পজিশন অফ দ্য ভ্যারিয়াস পার্ট অফ দ্য বডি, এবং দেহের বিভিন্ন রকমের পার্ট, হাত পা কোথায় কীরকমভাবে থাকবে, হয়তো বসছি, তার জন্য সেগুলো একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে কাজ সম্পূর্ণ করে আমাদের মাসলগুলো এমনভাবে কাজটা সম্পূর্ণ করছে যে আমরা বসতে পারছি। তো এটা ডিটেলসে এদের কার্যকারিতাটা, যে লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট আছে, সেখানে ডিটেলসে পড়া হবে, সেখানে পুরোটা ক্লিয়ার হবে। যে পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য আমাদের বডির সঙ্গে অ্যাডজাস্ট করে এবং সে মুভমেন্ট বা লোকোমোশন করে। ইন জেনারেল মাসল প্লে অ্যান অ্যাক্টিভ রোল ইন অল দ্য মুভমেন্ট অফ দ্য বডি। মানে সাধারণ কথা বলতে গেলে যে দেহের সব ধরনের যে মুভমেন্ট, যে আমরা হাতকে ওপরে তুলছি, নিচে নামাচ্ছি, পাকে সামনে এগোচ্ছি, পেছনে দিচ্ছি,
তো এই যে সমস্ত রকমের মুভমেন্ট, যে চোখের পাতাকে ওপরে নামাচ্ছি, ওপরে ওঠাচ্ছি, নিচে নামাচ্ছি, এগুলো সবই এই মাসল করে থাকে। মাসল আর অবটেন থ্রি টাইপস: স্কেলেটাল, স্মুথ আর কার্ডিয়াক। তো মাসল আবার তিন প্রকার, একটা স্কেলেটাল মাসল, স্মুথ মাসল, কার্ডিয়াক মাসল। তো মাসল তাহলে কী দিয়ে তৈরি? মায়োফাইব্রিল, অনেকগুলো মায়োফাইব্রিল নিয়ে গঠিত হয়, ফাইবার, আর অনেকগুলো ফাইবার্স নিয়ে গঠিত হয় মাসল। তো তিনটে টাইপের মধ্যে প্রথমে আসছে স্কেলেটাল মাসল। তো স্কেলেটাল মাসলটা কি? স্কেলেটাল মাসল টিস্যু ইজ ক্লোজলি অ্যাটাচড টু স্কেলেটাল বোনস। স্কেলেটাল মাসলটা স্কেলেটালের সঙ্গে যুক্ত থাকে। স্কেলেটালটা কি? যে আমাদের হাড়ের সঙ্গে যুক্ত থাকে, আমাদের যে হাড় আছে বা বোন আছে তার সঙ্গে যুক্ত থাকে যে মাসলটা, তাকে বলে স্কেলেটাল মাসল। In a typical muscle such as the bicep, striated skeletal muscle fibers are bundled together in a parallel fashion. এবং তার একটা এক্সাম্পল হচ্ছে বাইসেপস, ট্রাইসেপ ইত্যাদি। এক্ষেত্রে কী থাকে? যে স্কেলেটাল মাসলগুলো কি বান্ডিল আকারে থাকে এবং একে অপরের সঙ্গে সমান্তরালভাবে যুক্ত থাকে, এবং তারা কী হয়? স্ট্রেটেড হয়। স্ট্রেটেড মানে কি? যে এই যে অনেকগুলো মাসল এইভাবে বান্ডিল আকারে থাকে এবং একটা এবং স্কেলেটনের ওপরে বা হাড়ের ওপরে, এটা হচ্ছে স্কেলেটাল মাসল। এবং এই মাসলগুলো কী হয়? স্ট্রেটেড হয়, এরকম স্ট্রেটেড বা দাগ স্ট্রেশন থাকে, স্ট্রেটে যুক্ত হয় বা দাগ থাকে। এ সিথ অফ টাফ কানেকটিভ টিস্যু এনক্লোজড সেভারাল বান্ডেল অফ মাসল ফাইবার। একটা কানেকটিভ টিস্যুর মাধ্যমে এই যে মাসল ফাইবারগুলো আছে, এই মাসল ফাইবারগুলো জুড়ে থাকে, একটা আবরণ থাকে, সিথ থাকে, যেটা কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি, সেটা এই মাসল ফাইবারগুলোকে জুড়ে রাখে। তো ইউ উইল লার্ন মোর অ্যাবাউট দিস ইন চ্যাপ্টার 20। তো লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট চ্যাপ্টারে ডিটেলসে পড়া হবে, এখানে জাস্ট জিস্ট আকারে দেওয়া আছে। তো এই যে স্কেলেটাল মাসল, এখানে ছবি দেওয়া আছে স্কেলেটাল মাসলের, এটা হচ্ছে স্কেলেটাল মাসল। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে স্কেলেটাল মাসল। তো এই যে স্ট্রিয়েশন দেওয়া আছে, ছোটো ছোটো দাগ যে আছে, এগুলো হচ্ছে স্ট্রিয়েশন। আর কি একে অপরের সঙ্গে যুক্ত আছে শীত, এবং একটা শীত দ্বারা ঢাকা থাকে, এর মধ্যে নিউক্লিয়াস আছে। কোথায় থাকবে? স্কেলেটাল বা হাড়ের ওপরে থাকবে। তো নেক্সট যেটা সেটা হলো স্মুথ মাসল। স্মুথ মাসল ফাইবার ট্যাপার অ্যাট বোথ এন্ডস, ফিউসিফর্ম অ্যান্ড ডু নট শো স্ট্রিয়েশন। তো স্মুথ মাসল, এই যে দেখা যাচ্ছে স্মুথ মাসল, সেটা কি হয় না, দুই দিকে কিনারার দুই দিকে এই যে ছুচুলো থাকে, এবং এর মধ্যে কি কোনো স্ট্রিয়েশন বা দাগ নেই। এই যে এক্ষেত্রে যে এরকম লম্বলম্বী দাগ আছে, তো এরকম কোনো দাগ আছে কি? সেটা নেই। স্মুথ মাসলের ক্ষেত্রে কোনো রকমের দাগ বা স্ট্রিয়েশন থাকে না, আর দুই দিক ছুচুলো হয়। সেল জাংশন হোল্ড দেম টুগেদার অ্যান্ড দে আর বাউন্ডেড টুগেদার ইন এ কানেকটিভ টিস্যু শিট। তো এরা সেল জাংশনের মাধ্যমে যুক্ত থাকে। স্মুথ মাসল কি? সেল জাংশন থাকে, আমরা যে জাংশন বলেছিলাম, ট্যাগ জাংশন, অ্যাটাচিং জাংশন, গ্যাপ জাংশন, তো সেই জাংশনের মাধ্যমে কোষগুলো একে অপরের সঙ্গে যুক্ত থাকে, এবং একটা আবরণ, কানেকটিভ টিস্যু শীট, একটা যোগ কলার আবরণ তাদেরকে যুক্ত করে রাখে। দ্য ওয়াল অফ ইন্টারনাল অর্গান সাচ অ্যাজ দ্য ব্লাড ভেসেল, স্টোম্যাক, ইন্টেস্টাইন কন্টেন্ট দিস টাইপ অফ মাসলস টিস্যু। তো এই ধরনের স্মুথ মাসলগুলো কোথায় কোথায় পাওয়া যায়? ব্লাড ভেসেল, যে রক্তের যে নালিকা আছে, ভেন আছে বা আর্টারি আছে, তার মধ্যে থাকে। স্টোম্যাক বা পাকস্থলীতে থাকে। ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র, এর মধ্যে এগুলো থাকে। স্মুথ মাসল আর ইনভলেন্টারি অ্যাজ দেয়ার ফাংশন ক্যান নট বি ডাইরেক্টলি কন্ট্রোল। স্মুথ মাসল হচ্ছে ইনভলেন্টারি বা অনৈচ্ছিক, যেহেতু আমরা তার কাজটা সরাসরি নিয়ন্ত্রণ করতে পারি না। স্মুথ মাসলের কাজটা স্নায়ুতন্ত্র, আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র নিয়ন্ত্রণ করে বা সুষমাকাণ্ড নিয়ন্ত্রণ করে, আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। আমরা ইচ্ছা করলে তো পেরিস্টালসিসটাকে বন্ধ করতে পারি না, বা আমরা ইচ্ছা করলে যে কোথায় কোথায় আছে যে এরা যে ব্লাড ভেসেল আছে, তো আমরা ইচ্ছা করলে তো ব্লাড ভেসেল বা যে শিরা আছে সেটাকে সংকুচিত করতে পারি না, সেটাকে প্রসারিত করতে পারি না, এটা অটোমেটিক হচ্ছে। তার জন্য এটা হচ্ছে ইনভলেন্টারি বা অনৈচ্ছিক, আমাদের ইচ্ছার অধীন নয়। উই ইউজুয়ালি আর নট এবল টু মেক ইট কন্ট্যাক্ট মিয়ারলি বাই থিঙ্কিং অ্যাবাউট ইট অ্যাজ উই ক্যান ডু উইথ স্কেলেটাল মাসল। যে আমরা চিন্তা ভাবনা করে এটাকে সংকুচিত বা প্রসারিত করতে পারি না, যেটা আমরা স্কেলেটাল মাসলের সঙ্গে পারি। স্কেলেটাল মাসলটা কি? যে স্কেলেটাল মাসল, যে প্রথমে যে মাসলটা বলেছিলাম স্কেলেটাল মাসল, সেটা কি? আমরা সেটা হাড়ের সঙ্গে লেগে থাকে, আমরা ইচ্ছা করলে কি হাতটাকে উপরে উঠাচ্ছি, আবার নিচে নামাচ্ছি, পাটাকে সামনে এগোচ্ছি, আবার নিচে পেছনে 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 যাচ্ছি। তো স্কেলেটাল মাসলটাকে আমরা ইচ্ছা করে কি করতে, হাতটাকে সংকুচিত করছি, আবার প্রসারিত করছি। তাহলে স্কেলেটাল মাসলটাকে আমাদের ইচ্ছা উপর ভিত্তি করে আমরা সেটাকে নাড়াতে পারছি বা কাজ করাতে পারছি, কিন্তু স্মুথ মাসলটাকে পারবো না। তো
তো নেক্সট যেটা আছে সেটা হলো কার্ডিয়াক মাসল। কার্ডিয়াক মাসল ইজ এ কন্ট্রাক্টাইল টিস্যু প্রেজেন্ট অনলি ইন দ্য হার্ট। কার্ডিয়াক হচ্ছে একটা স্পেশাল টাইপ মাসল যেটা শুধুমাত্র হার্ট বা হৃৎপিণ্ডে থাকে এবং এর জন্য এর নাম কার্ডিয়াক। সেল জাংশন ফিউজ দ্য প্লাজমা মেমব্রেন্স অফ কার্ডিয়াক মাসল সেলস অ্যান্ড মেক দেম স্টিক টুগেদার। তো হৃৎপিণ্ডের মধ্যে যে কার্ডিয়াক মাসল সেল আছে সেই কোষগুলো কী করে একে অপরের সঙ্গে যুক্ত করে দেয় কে সেল জাংশন। তো সেল জাংশন এরাও সেল জাংশনের মাধ্যমে যুক্ত থাকে। যে কার্ডিয়াক মাসলের যে ফাইবারগুলো কার্ডিয়াক মাসলের যে কোষগুলো আছে যে কার্ডিয়াক টিস্যু যেটা আছে মাসল যেটা আছে সেই মাসলের টিস্যুটাকে অনেকগুলো সেল নিয়ে গঠিত। তো সেলের যে প্লাজমা মেমব্রেন বা প্লাজমা পর্দাটা আছে সেগুলো সেল জাংশনের মাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত থাকে এবং স্টিক টুগেদার এবং খুব ঘনশূন্য বিশিষ্ট অবস্থায় থাকে, আঠার মতো লেগে যায়। Communication junction intercalated discs at some fusion points of allow the cell to contract as a unit. তো এটা একটা বিশেষ বৈশিষ্ট্য এর যে কমিউনিকেশন জাংশন থাকে কার্ডিয়াক মাসলের মধ্যে, কমিউনিকেশন জাংশন থাকে যাকে ইন্টারক্যালেটেড ডিস্কও বলা হয়। আর এটা কি করে, এটা সমস্ত কোষগুলোকে একত্রে করে, ফলে যখন কন্ট্রাক্ট হয় বা সংকোচন হয় তো একসাথে সমস্ত কোষগুলো সংকোচন হয়, যখন প্রসারণ হয় একসাথে প্রসারিত হয়। তাহলে কমিউনিকেশন জাংশন বা ইন্টারক্যালেটেড ডিস্ক কোথায় থাকে? কার্ডিয়াক মাসলে থাকে। কী কাজ করে না, তো সমস্ত কোষগুলোকে এমনভাবে জুড়ে রাখে যাতে একত্রে সংকোচন বা একত্রে প্রসারণ হতে পারে। When one cell receives a signal to contact, its neighbors are also stimulated to contact. যখন একটা কোষ সংকোচন হওয়ার সিগন্যাল পায় তো পার্শ্ববর্তী কোষগুলো ওই সিগন্যালের দ্বারা কন্ট্যাক্ট হয়ে যায়, তাহলে একত্রে কাজ করে একটা ইউনিট হিসাবে। তো এবার জিস্ট আকারে এটা বলে দিই। তো এই যে কার্ডিয়াক মাসলের ছবি এখানে দেওয়াই আছে ভালো করে, তো এটা দেখে নিতে হবে। এই যে জাংশন আছে অ্যাডজেসেন্ট সেলের মধ্যে, এই যে কালো কালো দাগগুলো আছে সেগুলো হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক বা কমিউনিকেশন জাংশন। এর মধ্যে স্টেশন আছে, নিউক্লিয়াস আছে। তো একবার তুলনা করে দেওয়া যাক যে স্মুথ মাসল, স্কেলেটাল মাসল, স্মুথ মাসল, কার্ডিয়াক মাসল। তো স্কেলেটাল মাসলের মধ্যে স্ট্রেশন আছে আর কার্ডিয়াক মাসলের মধ্যে স্ট্রেশন আছে কিন্তু স্মুথ মাসলের মধ্যে নেই। স্ট্রেটেড মাসল কোথায় থাকে? স্কেলেটাল মাসল কোথায় থাকে? স্কেলেটালের সঙ্গে যুক্ত থাকে। স্মুথ মাসল কোথায় থাকে না, তো অভ্যন্তরীণ অঙ্গে থাকে। আর কার্ডিয়াক মাসল হৃৎপিণ্ডে থাকে। স্কেলেটাল মাসল কি আমাদের ভলেন্টারি বা আমাদের ইচ্ছার অধীন, আমরা ইচ্ছা করলে একে সংকুচিত প্রসারিত করতে পারি। স্মুথ মাসল হচ্ছে ইনভলেন্টারি, আমরা ইচ্ছা করলে তাকে কাজ করতে পারি না। কার্ডিয়াক মাসলও ইনভলেন্টারি, আমরা ইচ্ছা করে আমাদের হৃৎপিণ্ডের হার্টবিটকে বাড়াতে কমাতে পারি না। তো এর একটা বিশেষ এবং কার্ডিয়াক মাসলের একটা বিশেষ বৈশিষ্ট্য, এর মধ্যে ইন্টারক্যালেটেড ডিস্ক আছে। তো আরও অনেকগুলো পয়েন্ট আছে, এগুলো তোমরা একে ওকে। আর এই যে স্মুথ মাসল তার দুপ্রান্ত ছোচলো থাকে। তো আরও অনেক পয়েন্ট আছে, তোমরা পড়ে সেগুলোকে তুলনা করে পড়বে, অবশ্যই খুব ভালোভাবে মনে থাকবে, মনে রাখতে সুবিধা হবে, পড়তে ভালো লাগবে, সব দিক দিয়ে লাভবান হবে। আর তাছাড়া আরও ডিটেলসে তো লোকোমোশনের মুভমেন্টে পুরো ডিটেলসে পড়তে হবে। এবার আসছে 4 নম্বর যে টিস্যু শ্রেণীবিভাগ, সেটি হলো নিউরাল টিস্যু। এটাও জিস্ট আকারে দেওয়া আছে, নিউরন বিষয়ে তো পুরো চ্যাপ্টার আছে, তো চ্যাপ্টারে তো ওখানেও ডিটেলসে পড়তে হবে। তো এখানে জাস্ট জিস্ট আকারে আছে যে কী জিনিসটা। নিউরাল টিস্যু এক্সার্টস দ্য গ্রেটেস্ট কন্ট্রোল ওভার দ্য বডিজ রেসপন্সিভনেস টু চেঞ্জিং কন্ডিশন। যে দেহের অবস্থা পরিবর্তনের ক্ষেত্রে বা যে রেসপন্স করে বা তাকে সাড়া দেয়, সেই সাড়া দেওয়ার কাজটা সবচেয়ে যে করে থাকে সেটা হলো নিউরাল টিস্যু। যে আমাদের দেহের ওপর পুরো নিয়ন্ত্রণ হচ্ছে এর, আমাদের দেহটা কীভাবে থাকবে, কীভাবে কাজ করবে, বিভিন্ন রকম পরিস্থিতির উপর ভিত্তি করে যে সাড়া দেওয়া, সেই কাজটা করে থাকে নিউরাল টিস্যু। নিউরনস দ্য ইউনিট অফ নিউরাল সিস্টেম আর এক্সাইটেবল সেল। নিউরাল সিস্টেম বা স্নায়ুতন্ত্রের যে প্রধান ইউনিট বা সেটা হচ্ছে নিউরন। আর নিউরনটা কি? এক্সাইটেবল বা উত্তেজক কোষ বা উত্তেজিত হয়, উদ্দীপনায় সাড়া দেয়। দ্য নিউরোলজিক্যাল সেল হুইচ কনস্টিটিউট দ্য রেস্ট অফ দ্য নিউরাল সিস্টেম প্রোটেক্ট অ্যান্ড সাপোর্ট নিউরনস। আর একটা কোষ থাকে নিউরোগ্লিয়াল সেল। তো নিউরোগ্লিয়াল সেল কী কাজ করে না, তো এই নিউরনটাকে প্রোটেক্ট এবং সাপোর্ট দান করে, নিউরাল সিস্টেমটাকে প্রোটেক্ট এবং সাপোর্ট দান করে। তো নিউরন হচ্ছে মেন, সেটা হচ্ছে মেন নিউরাল সিস্টেমের প্রধান কোষ হচ্ছে নিউরন, কিন্তু তার পাশাপাশি নিউরোগ্লিয়া সেল থাকে যেটা সাপোর্ট দান করে এবং এই যে নিউরনগুলোকে আছে সেই নিউরনগুলোকে প্রোটেক্ট করে, স্নায়ুগুলোকে প্রোটেক্ট করে রাখে। নিউরোগ্লিয়া মেক আপ মোর দ্যান 1/2 দ্য ভলিউম অফ নিউরাল টিস্যু ইন আওয়ার বডি।
তো আমাদের দেহের অর্ধেকেরও বেশি নিউরোগ্লিয়া সেল আছে। তো নিউরন, তাহলে এখান থেকে বেসিকটা কি বললাম, যে আমাদের যে স্নায়ুতন্ত্র আছে তার প্রধান কোষ হচ্ছে স্নায়ু, সেটাই সমস্ত কাজগুলো সম্পূর্ণ করে থাকে। কিন্তু তার পাশাপাশি নিউরোগ্লিয়া সেল থাকে, তো সেটা কী কাজ করে, সাপোর্ট এবং প্রোটেক্টের কাজ করে, যে যে নিউরনগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয় তাকে প্রোটেকশন দান করে, বা কোনো কারণে কোনো নিউরন ক্ষতিগ্রস্ত হলো তো নিউরোগ্লিয়াসের কাজটা সম্পূর্ণ করে তাকে সাপোর্ট দান করবে। এবং আমাদের দেহে অর্ধেকেরও বেশি আছেন কি নিউরোগ্লিয়া সেল। When a neuron is suitably stimulated, an electrical disturbance is generated which swiftly travel along its plasma membrane. তো যখন কোনো একটা নিউরন একটা এক্সাইটমেন্ট পায় বা কোনো একটা উদ্দীপনা পায়, তো কী হবে, একটা ইলেকট্রিক্যাল ডিস্টার্বনেস তৈরি হবে, একটা ইলেকট্রিক্যাল ডিস্টার্বনেস তৈরি হবে, যেটা কি করবে, এই যে প্লাজমা আছে সেই প্লাজমার মধ্যে দিয়ে পরিবহন করতে থাকবে। Arrival of the disturbance at the neuron's ending or output zone triggers events that may cause stimulation or inhibition of adjacent neurons and other cell. তারপর এই ডিস্টার্বনেসটা বা এই যে উদ্দীপনাটা, সেটা যখন নিউরনের একেবারে প্রান্তীয় অংশে যাবে বা প্রান্তবুরুষ অংশে যাবে, তো সেখানে গিয়ে তারপর বাকি অংশটা সে কাজ সম্পূর্ণ করবে, যে উদ্দীপিত হবে না ইনহিবিশন করবে, সেটা তার অবস্থার উপর ভিত্তি করে হবে। আর পুরো ওখানে নিউরো ট্রান্সমিটার আছে, তারপর সাইনোটোক্ল্যাপ্ট আছে, তো এই যে পুরো মেকানিজমটা সেটা ডিটেলসে পড়া হবে। তো সেই ডিটেলসে পড়ার সময় ওখানে পুরো ডিটেলসে পড়ে নিতে হবে, তাহলেই হয়ে যাবে। তো নিউরাল টিস্যু বিষয়ে এখানে কিছু তেমন নেই, যে নিউরন দ্বারা গঠিত নিউরোগ্লিয়া কাজে সাহায্য করে, একটা ইলেকট্রিক্যাল ডিস্টার্বনেস তৈরি হয়, সেটা পরিবহন করে, আর সে তার উপর ভিত্তি করে সেটা স্টিমুলেট আসে বা উদ্দীপনাটা সেটা দিয়ে সেটা উদ্দীপিত হয় বা ইনহিবিট হয়, তো তার উপর ভিত্তি করে এই নিউরনটা পরিবহন করে। তো একটা নিউরাল টিস্যু আছে বা নিউরন আছে, তার একটা ছবি দেওয়া আছে, যে এতে অ্যাক্সন আছে, সেল বডি, যে মধ্যবর্তী অংশে যে অংশটা সেটা সেল বডি, তার মধ্যে নিউক্লিয়াস আছে, আর এই যে পাশাপাশি এইভাবে বেরিয়ে গেছে এগুলো হচ্ছে ডেনড্রাইট, আর এই যে পাশাপাশি যে ক্ষুদ্র ক্ষুদ্র কালো মতো অংশ সেগুলো হচ্ছে নিউরোগ্লিয়া। তো এখানে জাস্ট সব কিছু জিস্ট আকারে আছে, এদের প্রত্যেকটার আলাদা আলাদা করে চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারে প্রত্যেকটা অংশই ডিটেলসে পড়া হবে। তো এখানে টিস্যুটা শেষ হলো, পরবর্তী অংশে যেটা আছে সেটা ককরোচ যেটা আছে সেই ককরোচটা পড়ানো হবে। তো ভিডিওটি যদি তোমাদের কিছুটা উপকার করে থাকে তো ভিডিওটিকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে ভিডিওগুলিকে শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আস্তে আস্তে সমস্ত ভিডিও আপলোড করা হবে, তো চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। তোমাদের সবাইকে ধন্যবাদ ভিডিওগুলি দেখার জন্য।